আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে আমরা যশোর বোর্ড 2019 সাল থেকে চলে আসা এই সৃজনশীল প্রশ্নটি সলভ করব। তাহলে চলো প্রশ্নে চলে যাই। এখানে ক নম্বর প্রশ্নটি হচ্ছে আংশিক পাতন কাকে বলে। তোমরা যাতে লিখে নিতে পারো এর জন্য আগে থেকে লিখে দিয়েছি যে প্রক্রিয়ায় বা যে পাতন প্রক্রিয়ায় পাতন ফ্লাক্স এবং শীতকের মধ্যে একটা আংশিক কলাম স্থাপন করে দেওয়া হবে। তাহলে এখানে একটা পাতন ফ্লাক্স থাকবে এবং একটা শীতক থাকবে এবং পাতন ফ্লাক্স এবং শীতকের মাঝখানে একটা আংশিক কলাম স্থাপন করে দিলে বিভিন্ন কাছাকাছি স্ফুটনাঙ্ক বিশিষ্ট দুই বা ততোধিক তরল পদার্থের মিশ্রণ হতে তার উপাদানগুলোকে পৃথক করা বা আলাদা করে দেওয়ার যে পদ্ধতি তাকে বলা হয় আংশিক পাতন পদ্ধতি। পাতন এবং আংশিক পাতনের মধ্যে একটাই পার্থক্য, পাতনের ক্ষেত্রে এই যে মাঝখানে আংশিক কলাম ইউজ করা হয় না, আর আংশিক পাতনের ক্ষেত্রে পাতন ফ্লাক্স এবং শীতকের মাঝখানে আংশিক কলাম স্থাপন করা হয়। তাহলে পুরোটা বলি যে আমরা বললাম যে পাতন আর আংশিক পাতনের মধ্যে পার্থক্য কি। পাতনের ক্ষেত্রে পাতন ফ্লাক্স এবং শীতকের মধ্যে কোনো আংশিক কলাম থাকে না, আর আংশিক পাতনের ক্ষেত্রে পাতন ফ্লাক্স এবং শীতকের মাঝখানে একটা আংশিক কলাম স্থাপন করা হয়। তো পুরোটা যদি বলি যে পাতন প্রক্রিয়ায় পাতন ফ্লাক্স এবং শীতকের মধ্যে আংশিক কলাম স্থাপন করে বিভিন্ন কাছাকাছি স্ফুটনাঙ্ক বিশিষ্ট দুই বা ততোধিক তরল পদার্থের মিশ্রণ হতে তার উপাদানগুলোকে পৃথক বা আলাদা করা হয় তাকে বলা হয় আংশিক পাতন। আচ্ছা, এবার খ নম্বর প্রশ্ন হচ্ছে কস্টিক সোডা দ্রবণকে কাচের বোতলে সংরক্ষণ করা যায় না কেন। আমরা এটা পড়ব। কস্টিক সোডার সংকেত হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা হচ্ছে কি কস্টিক সোডার সংকেত। তোমাদের বইয়ের মধ্যে এরকম আসতে পারে বা কোশ্চেন এরকম আসতে পারে শুধুমাত্র কস্টিক সোডা লেখা থাকলো। তুমি যদি সেক্ষেত্রে তার সংকেত না জানো তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবা না। তাহলে অবশ্যই সংকেত জানবা যে কস্টিক সোডার সংকেত হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা হচ্ছে একটা তীব্র ক্ষয়কারী পদার্থ বা তীব্র একটা ক্ষার। এটা কি তীব্র ক্ষয়কারী পদার্থ বা ক্ষার। আমরা জানি কাচের প্রধান উপাদান হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। তাহলে এখানে লিখব কাচের প্রধান উপাদান সিলিকন ডাইঅক্সাইড। তাহলে দেখলাম হচ্ছে কাচের প্রধান উপাদান হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, আর এখানে কস্টিক সোডা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা হচ্ছে তীব্র ক্ষয়কারী পদার্থ। যদি এই তীব্র ক্ষয়কারী পদার্থ বা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সিলিকন ডাইঅক্সাইড অর্থাৎ কাচের বোতলের মধ্যে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড সংরক্ষণ করি তাহলে এই দুইটার মধ্যে বিক্রিয়া হবে। বিক্রিয়া হয়ে তৈরি করবে সোডিয়াম সিলিকেট। বিক্রিয়াটা আগে দেখি। সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস সিলিকন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কি কি তৈরি করবে? সোডিয়াম সিলিকেট। আর তৈরি করে হচ্ছে পানি। এই যে সোডিয়াম সিলিকেট পাইছি, এই সোডিয়াম সিলিকেট কি করে? কাচের যে ছিপি থাকে ওই ছিপিটাকে ক্ষয় করে, অর্থাৎ ক্ষয় করে এবং ছিপির যে মুখটা থাকে এই মুখটাকে অনেক শক্তভাবে আটকে দেয়, যার ফলে তুমি কাচের বোতলের যে মুখটা আছে ওটাকে ইজিলি খুলতে পারবা না। ঠিক আছে, অনেক শক্ত হয়ে আটকে যাবে এবং তোমার কাচ কি হবে? ক্ষয় হয়ে যাবে। এই জন্য কী হয় যে কাচের যে বোতল থাকে কাচের বোতলে কখনোই তীব্র ক্ষার ইউজ করা হয় না, ইউজ করা হয় দুর্বল ক্ষার। দুর্বল ক্ষার যেমন হচ্ছে অ্যামোনিয়া। তাহলে কাচের বোতলে সংরক্ষণ করা হবে কোনটা? দুর্বল ক্ষারকে। দুর্বল ক্ষার মধ্যে আছে কি? অ্যামোনিয়া। তাহলে আমরা এখানে পড়লাম যে কস্টিক সোডার সংকেত হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা হচ্ছে তীব্র ক্ষয়কারী পদার্থ বা ক্ষার, আর কাচের প্রধান উপাদান হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। এই কাচের বোতলের মধ্যে যদি আমি এটা রাখি তাহলে কি হবে? দুইটার মধ্যে বিক্রিয়া হয়ে যাবে। বিক্রিয়া হয়ে তৈরি করবে সোডিয়াম সিলিকেট। আর সোডিয়াম সিলিকেট কি করে? কাচের বোতলে যে ছিপি থাকে বা কাচের পাত্র থাকে সেগুলোকে ক্ষয় করে ফেলে। ক্ষয় করার ফলে কাচের যে ছিপি বা মুখ যেটা বলি সেটা অনেক শক্তভাবে আটকে যায়, সেটাকে আর সহজে খোলা যায় না। এই জন্য আমরা তীব্র ক্ষয়কারী পদার্থ বা তীব্র ক্ষার ইউজ করতে পারবো না। কস্টিক সোডা যেহেতু একটা তীব্র ক্ষার তাই এটা ইউজ করা যাবে না, কাচ কি হয়ে যাবে? ক্ষয় হয়ে যাবে। তাহলে এটা আমরা ইউজ করতে পারবো না। ইউজ করতে পারবো কোনটা? দুর্বল ক্ষার, যেমন হচ্ছে অ্যামোনিয়া। এটা আসে যে কাচের বোতলে কেন অ্যামোনিয়া ইউজ করা হয়। আচ্ছা, এখন আমরা এখানে লিখি যে কস্টিক সোডা কাচের বোতলে সংরক্ষণ করা যাবে না কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড একটি তীব্র ক্ষার, যেটি কাচের প্রধান উপাদান সিলিকন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে কাচের ক্ষয় করে এবং কাচের বোতলের ছিপি
শক্তভাবে আটকে যায়, সহজে খোলা যায় না, তখন বোতলের ছিপি। তাহলে এখানে নিচে দিয়ে এভাবে লিখে দিবা যে কস্টিক সোডা বা কাচের বোতলে সংরক্ষণ করা যাবে না, কারণ এটা হচ্ছে একটা তীব্র ক্ষার যেটি কাচের প্রধান উপাদানের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট উৎপন্ন করে কাচের ক্ষয় করে এবং কাচের বোতলের ছিপিকে খুব শক্তভাবে আটকে দেয়, যার ফলে কাচের বোতলের যে ছিপি থাকে ওটাকে সহজে খোলা যায় না। এটাই হচ্ছে তোমাদের খ নম্বর উত্তর। এবার আমরা গ নম্বর প্রশ্নটি সলভ করব। গ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের ওয়াই মৌলটির সর্বশেষ অরবিটালের ইলেকট্রনগুলোর ক্ষেত্রে 4টি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করে প্রয়োগ দেখাতে হবে। তাহলে আগে আমাদের ওয়াইটা কি সেটা আগে চিহ্নিত করে নিতে হবে। ওয়াইটা চিহ্নিত করার জন্য আমাদের উদ্দীপকে কিছু ক্লু দেওয়া আছে, এখানে গ্রুপ বা পর্যায় দেওয়া আছে। ঠিক আছে, এভাবে যদি আমরা শনাক্ত করতে চাই কোনো একটা পরমাণুকে, তাহলে অবশ্যই আমাদের পর্যায় সারণীটা মুখস্থ রাখতে হবে। পুরোটা মুখস্থ না রাখলেও যেগুলো আমাদের আসতেছে অবশ্যই এই যে গ্রুপ 13, 14, 15, 16, 17, 18 থেকে পর্যায় 2, 3, 4 পর্যন্ত হাইয়েস্ট আমাদের পড়ে রাখা উচিত, মুখস্থ রাখা উচিত, তাহলে কিন্তু এই কোশ্চেনগুলো অ্যান্সার দিতে পারবা না। যদি তুমি চিহ্নিত করতে পারো তাহলে এই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়া কিন্তু অনেক সহজ, শুধু তোমার চিহ্নিত করতে জানতে হবে। তাহলে এখানে আমাদের দেখো পর্যায় 2, 3 এবং গ্রুপ 13, 14, 15, 16, 17 পর্যন্ত আমরা দিয়ে রাখছি যে কী কী আছে। দেখো 13তে গ্রুপ 13 এবং পর্যায় 2 আছে কি বোরন, আর গ্রুপ 13 পর্যায় 3 আছে কি অ্যালুমিনিয়াম, 14তে আছে কি কার্বন সিলিকন, 15তে আছে নাইট্রোজেন ফসফরাস, আর 16তে আছে অক্সিজেন সালফার, 17তে আছে হচ্ছে ফ্লোরিন আর হচ্ছে ক্লোরিন। এখন আমাদের ওয়াই কোথায় আছে দেখি, পর্যায় 2 আছে আর গ্রুপ আছে কত 15তে। তাহলে এটা হচ্ছে পর্যায় 2 আর গ্রুপ আছে 15তে। 15তে কোনটা আছে, নাইট্রোজেন। তাহলে আমরা চিহ্নিত করলাম এই ওয়াইটা হচ্ছে নাইট্রোজেন। তাহলে আমরা লিখি ওয়াই ইজ ইকুয়াল টু নাইট্রোজেন। এবার আমরা জানি নাইট্রোজেনের যদি সর্বশেষ অরবিটালে ইলেকট্রন কোন অরবিটাল আছে এটা জানতে হয়, অবশ্যই আমাদের কী করতে হবে, ইলেকট্রন বিন্যাস করতে হবে। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। এটা যদি আমি ইলেকট্রন বিন্যাস করলে কত হয়, 1s2, 2s2, 2p3। আচ্ছা, তো আমাদের বলছে যে সর্বশেষ অরবিটাল, তাহলে এখানে সর্বশেষ অরবিটাল কোনটা, 2p3। তাহলে এখানে যদি আমরা অরবিটালে বিভক্ত করি তাহলে দেখো তো কীরকম হয়, এরকম 1s2, 2s2, 2p x1, 2p y1, 2p z1, তাই তো। এবার অরবিটালগুলোকে যদি আমরা এভাবে তুলি, পি এর অরবিটাল কয়টা, 3টা। সবগুলোতে আমরা জানি পিতে সর্বমোট ইলেকট্রন থাকতে পারে কয়টা, সর্বমোট থাকতে পারে 6টা, কিন্তু এখানে আছে 3টা, অর্ধপূর্ণ আছে এবং সবগুলো ইলেকট্রন যায় কীভাবে, সিঙ্গেলভাবে, অর্থাৎ একটা করে। ঠিক আছে, এভাবে গেল। তাহলে এখান থেকে যদি আমি এম এর মান অর্থাৎ চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান এভাবে বের করতে চাই, তাহলে ওয়াইতে হয় 0, এদিকে -1 আর এদিকে আসে হচ্ছে +1। এম মানে কি, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান। তাহলে এখন আমাদের বের করতে হবে কি সর্বশেষ অরবিটাল অর্থাৎ 2p3 এর ক্ষেত্রে 4টা কোয়ান্টাম সংখ্যার মান। এখন 2p3তে কত কত নাম্বার ইলেকট্রন আছে সেটা দেখতে হবে। দেখো এখানে 2টা এসে 2টা ইলেকট্রন, আবার 1s-এ 2টা, 2s-এ 2টা, মোট হলো 4টা। তাহলে এখানে আছে 5, 6, 7, 5, 6, 7 এই 3টা ইলেকট্রন আছে। তাহলে আমাদের পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম এই 3টা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করতে হবে। তাহলে আমরা লিখি নাইট্রোজেন এর 2p3 এর পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম মান নিম্নরূপ। এখানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা n, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করি কি দিয়ে, l দিয়ে, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করি কি m দিয়ে, আর স্পিনকে s দিয়ে। এখন প্রথমে আমরা বের করব কত নম্বরের জন্য, পঞ্চম অর্থাৎ 5 নম্বর ইলেকট্রনের জন্য। এটাকে আমরা লিখবো এভাবে E5। 5 নম্বর ইলেকট্রনের জন্য আমার প্রধান কোয়ান্টামের সংখ্যার মান কত হবে। দেখো তো এইটা হচ্ছে 5 নম্বর ইলেকট্রন, এখানে আছে এইটা। ঠিক আছে, এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি আছে, 2, 2px1, তার মানে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 2। এখন পি এর ক্ষেত্রে আমরা পড়ছিলাম যে এস এর ক্ষেত্রে অর্থাৎ এস অরবিটালের ক্ষেত্রে এল এর মানটা হয় 0, পি অরবিটালের ক্ষেত্রে এল এর মানটা হয় 1,
ডি এর জন্য এল এর মান হয় 2, এফ এর জন্য এল এর মান হয়। এখন আমাদের আছে কি কোন অরবিটালে গেছে 5 নাম্বার ইলেকট্রনটা, পিতে গেছে। পি এর জন্য এল এর মান বা সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হয় 1, তাহলে এখানে মান হবে 1। এবার দেখো এটা হচ্ছে 5 নাম্বার ইলেকট্রন, আমরা বলছি 5 নাম্বার ইলেকট্রনে অরবিটাল ক্ষেত্রে এম এর মানটা কত হবে, দেওয়াই আছে -1, তাহলে এখানে হবে কি -1। এবার এস স্পিন কোয়ান্টাম সংখ্যা, আমরা জানি প্রথম ইলেকট্রনের জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যার মান +1, দ্বিতীয় ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার মান স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হয় -1/2, সরি -1 না -1/2, তাহলে এখানে -1/2 হবে দ্বিতীয় ইলেকট্রনের জন্য। তো এখানে দেখো প্রত্যেকটা ইলেকট্রন কিন্তু একবার করে ঢুকছে, মানে হচ্ছে কি এগুলো সবগুলো হচ্ছে প্রথম 2px এর প্রথম ইলেকট্রন, 2py এর প্রথম ইলেকট্রন, 2pz এর প্রথম ইলেকট্রন। যদি দুইটা করে থাকতো তাহলে পরেরটা হয়তো কি দ্বিতীয় ইলেকট্রন। তাহলে প্রথম ইলেকট্রনের জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কত হবে, +1/2। ওকে, এবার বের করব কত নম্বরের জন্য, ষষ্ঠ অর্থাৎ E6 এর জন্য। E6 কোথায় আছে, এখানে 2py এ, তাহলে এখানেও 2তে আছে, তার মানে প্রথম কোয়ান্টাম সংখ্যার মান 2, এল এর মান পি এর জন্য এল এর মান কত 1, তাহলে এটা হচ্ছে 1। এবার এম এর মানটা দেখো, ওয়াই এর ক্ষেত্রে এম এর মান কত 0, তাহলে হচ্ছে 0। আর এস এর মান এটাও কিন্তু 2py এর 1 নাম্বার বা প্রথম ইলেকট্রন, এটার জন্য প্লাস। এবার করব কত নাম্বারের জন্য, এবার 7 নাম্বারের জন্য। 7 নাম্বার কোথায় আছে, 2pz এ। 2pz এর জন্য এন এর মানটা এক্ষেত্রেও 2, এল এর মানটা 1, এম এর মানটা কত হবে +1, এটাও হচ্ছে 2pz এর 1 নম্বর ইলেকট্রন, 1 নম্বর ইলেকট্রনের জন্য +1। এই হলো আমাদের কি পঞ্চম, ষষ্ঠ, সপ্তম অর্থাৎ সর্বশেষ অরবিটালের ক্ষেত্রে 4টা কোয়ান্টাম সংখ্যার মান। ঠিক আছে, এখন আমাদের বলছে যে প্রয়োগ দেখাও, প্রয়োগ দেখাবো। এন বলতে আমরা বোঝাচ্ছি এখানে দ্বিতীয় শক্তি স্তরকে, তাহলে এন আছে, এন = আছে 2 মানে কততম শক্তি স্তরকে বোঝাচ্ছি, দ্বিতীয়, তাহলে দ্বিতীয় শক্তি স্তর। এবার আসো এল, এল বলতে আমি কি বোঝাচ্ছি, এল = 1 মানে কি, আগে বললে নেই এখানে আমার জায়গা কম, এর জন্য আমি এইভাবে লিখছি, তোমরা নিচে দিয়ে লিখবা। ঠিক আছে, তো এল এর মানটা হচ্ছে 1 মানে কি, এটা 1 নম্বর উপশক্তি স্তরকে বোঝাচ্ছি, তাহলে 1 অর্থাৎ প্রথম উপশক্তি স্তর নির্দেশ করে। আচ্ছা, এরপর আসো হচ্ছে এম, এম এর মান আমরা পাইলাম কি -1, 0, +1। তো এখানে প্রথম উপশক্তি স্তর বলতে আমরা বুঝাইছি পি উপশক্তি স্তর, আর এম বলতে বোঝাবো পি উপশক্তি স্তরে যে 3টা অরবিটাল আছে, অর্থাৎ px, py, pz। তাহলে এখানে আমার 3টা উপশক্তি স্তরকে অরবিটালকে বুঝাইছে px, py, pz। তাহলে এখানে 3টা অরবিটালকে বোঝাইছে। অরবিটাল বলতে বোঝায় যে ইলেকট্রনের সর্বাধিক সম্ভাব্য বিচরণ স্থান। তারপর আসা হচ্ছে এস, এস এর মান +1/2 বলতে কি বোঝায়, ইলেকট্রনগুলো নিজ অক্ষের চারদিকে একই দিকে ঘুরতেছে। যদি দ্বিতীয় ইলেকট্রনের জন্য অর্থাৎ -1 থাকলে হয়তো যে ইলেকট্রনগুলো নিজ অক্ষের চারদিকে বিপরীত দিকে ঘুরছে, যেহেতু সবগুলো প্লাস তার মানে এরা নিজ অক্ষের, এটা বলতে কি বোঝাবো, ইলেকট্রনগুলো নিজ অক্ষের চারপাশে বা চারদিকে একই দিকে ঘুরে। তাহলে এই হচ্ছে তোমাদের গ নম্বরের উত্তর। প্রথম থেকে আরেকটু বুঝাই দেই, প্রথমে আমাদের ওয়াই শনাক্ত করার জন্য আমাদের পর্যায় সারণীটা মুখস্থ রাখাটা দরকার, তাহলে আমরা শনাক্ত করতে পারবো না এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে। তারপর আমাদের চিহ্নিত করতে হবে গ্রুপ 15 পর্যায় 2তে আছে নাইট্রোজেন, তাহলে আমাদের বলছে নাইট্রোজেনের সর্বশেষ অরবিটাল, এবং এখানে নাইট্রোজেন থেকে অনেক কঠিন কোনো একটা থাকতে পারতো। সেক্ষেত্রে কিন্তু তোমার যেটা জানতে হবে সেটা হচ্ছে কি সবগুলোর পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা খুব ইজি 7। সো সেটার ক্ষেত্রে আমার সর্বশেষ অরবিটাল জানার জন্য ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস করে দেখলাম এবং সর্বশেষ অরবিটাল হচ্ছে 2p, যেখানে 3টা ইলেকট্রন আছে। ঠিক আছে, তাহলে সর্বশেষ ইলেকট্রনকে আমরা অরবিটালে ভাগ করলাম 2px, যেখানে একটা ইলেকট্রন। আমরা জানি ইলেকট্রনগুলো অলওয়েজ কি সিঙ্গেলভাবে যায়, অযুগ্ম অবস্থায় যায়। ঠিক আছে, তাহলে একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করে মোট 3টা। ঠিক আছে, তো তারপর বললাম যে এখানে কি আছে, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এখানে আছে 2px এর ক্ষেত্রে -1, 2py এর ক্ষেত্রে 0, 2pz এর ক্ষেত্রে +1। ওকে, এখন এখানে আমাদের দেখো এখানে কত কত নাম্বার ইলেকট্রন আছে, এখানে 2, এখানে 2, 4, আর এখানে আছে 5, 6, 7। তাহলে 5, 6 এবং 7 নাম্বার ইলেকট্রনের জন্য আমার 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করতে হবে।
এবার 5 নাম্বারটার জন্য অর্থাৎ এটার জন্য বের করতেছি। এখানে n এর মান বা প্রধান কোয়ান্টাম সংখ্যার মানটা হচ্ছে 2, সহকারী কোয়ান্টাম সংখ্যার মানটা এখানে যেহেতু p এর ক্ষেত্রে বের করতেছি, আমরা জানি p এর ক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যার মানটা হয় 1, তাহলে এখানে হবে 1। তারপর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা এখানেই লেখা আছে -1। আর স্পিন কোয়ান্টাম সংখ্যা আমরা জানি 2p, x এ মোট 2টা ইলেকট্রন থাকতে পারে, তো এখানে আছে কয়টা, একটা। তাহলে প্রথম ইলেকট্রনের জন্য হবে +1, আর যদি আরেকটা ইলেকট্রন থাকতো বা দ্বিতীয় ইলেকট্রন থাকতো সেটার জন্য হতো -12। ঠিক আছে, তাহলে এখানে হবে কি +12। আচ্ছা, এবার 6 নম্বর ইলেকট্রনের জন্য সেম, এটা হচ্ছে 6 নম্বর ইলেকট্রন, n এর মান 2, p এর জন্য l এর মান 1, m এর মান 0, আর এখানে যেহেতু প্রথম ইলেকট্রনের জন্য +12। আবার 7 নম্বর ইলেকট্রনের জন্য সেমভাবে বের করলাম। এবার n এর মান 2 বলতে আমরা বোঝাচ্ছি দ্বিতীয় শক্তি স্তরকে, l এর মান 1 বলতে বোঝাচ্ছি প্রথম উপশক্তি স্তর অর্থাৎ p উপশক্তি স্তরকে বোঝাচ্ছি। তারপর হচ্ছে m এর মান হচ্ছে px, py, pz। ঠিক আছে, এরা হচ্ছে গিয়ে অরবিটালকে বোঝাচ্ছি, আর s হচ্ছে +12 বলতে বোঝে ইলেকট্রনগুলো নিজ অক্ষের চারদিকে একই দিকে ঘুরে। -12 থাকলে হতো ইলেকট্রনগুলো নিজ অক্ষের চারদিকে বিপরীত দিকে ঘুরে। এই হচ্ছে তোমাদের গ নম্বরের উত্তর। আশা করছি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা ঘ নম্বর প্রশ্নটাই সলভ করব। ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে জেড এর সাথে পৃথকভাবে যৌগ গঠনে এক্স এবং ওয়াই একই যোজনী প্রদর্শন করে, কিন্তু এদের অণুর আকৃতি ভিন্ন, যুক্তিসহ ব্যাখ্যা করো। তাহলে এখানে আমাদের দেখতে হবে, আবার আমাদের শনাক্ত করতে হলে এক্স, ওয়াই, জেড তিনটাই কোন পরমাণু বুঝেছে ওটাকে আমাদের চিহ্নিত করতে হবে। তো গ নম্বরের মতে আমরা এখানে পর্যায় সারণীটা লিখে রাখছি। পর্যায় সারণীটা বলছে যে মুখস্থ না থাকলে গ এবং ঘ একটা অ্যান্সারও তোমরা দিতে পারবা না, আর পরমাণুটাই শনাক্ত করতে পারবা না, অবশ্যই মুখস্থ করে রাখবা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের দেখলাম এখানে জেড কি, এখানে জেড হচ্ছে ক্লোরিন। ঠিক আছে, তাহলে জেড হচ্ছে কত নম্বর পর্যায়ে ছিল, 2 নম্বর পর্যায়ে, আর 17 নম্বর গ্রুপে, 17 নম্বর গ্রুপে কে আছে, ক্লোরিন। তাহলে জেড হচ্ছে ক্লোরিন, এখানে লিখি জেড ইজিক্যাল টু ক্লোরিন। ওকে, এরপর ওয়াই তো আমরা শনাক্ত করে ফেলছিলাম, ওয়াই হচ্ছে নাইট্রোজেন, ওয়াইটা ছিল কি নাইট্রোজেন, তাহলে ওয়াই ইজিক্যাল টু নাইট্রোজেন। এবার আমাদের কি লাগবে সেটা হচ্ছে এক্স, এক্স আছে হচ্ছে তৃতীয় পর্যায়ে 13 নম্বর গ্রুপে, 13 নম্বর গ্রুপে আছে এক্স, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। এখন বলছে যে এই অ্যালুমিনিয়াম এবং নাইট্রোজেন দুইটার যোজনী হচ্ছে এক। অ্যালুমিনিয়ামকে আমরা 3+ দিয়ে লিখি, অর্থাৎ অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, আর নাইট্রোজেনকে আমরা +3 দিয়ে লিখি, এটারও যোজনী হচ্ছে +3। তাহলে দুইটার যোজনী কিন্তু সেম, কিন্তু এদের অণুর আকৃতিটা ভিন্ন। তাহলে আমি যদি এক্স পরমাণু অর্থাৎ অ্যালুমিনিয়াম পরমাণু আর জেড, জেড হচ্ছে কি ক্লোরিন, ক্লোরিনের সাথে মিলে যে যৌগটা গঠন করে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে আমরা যদি এখানে লিখি তাহলে আমাদের হয় এরকম অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ওকে, এখন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা যদি অণুর আকৃতি দেখতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে সংকরায়ন দেখাতে হবে। সংকরায়ন আমরা কিভাবে করতে পারি, এক ইলেকট্রন বিন্যাস করে করতে পারি, কার কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন বিন্যাস করে করতে পারি, অথবা একটা সূত্র আছে সূত্র দিয়েও করতে পারি। সূত্রটা মেনলি কখন করি সেটা হচ্ছে আমাদের অনেক এরকম সংকরণ বের করার ক্ষেত্রেও এটা করা হয়, অনেকে করে ফেলে। তারপর হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে তো এভাবে পর্যায় সারণী ইলেকট্রন বিন্যাস করে বের করার থেকে ওই সূত্রটা দিয়ে বের করা বেটার। তাহলে আমরা সূত্রটা একটু দেখি। সংকরণ বের করার সূত্রটা হচ্ছে এরকম যে এক্স ইজিক্যাল টু, ধরে নিলাম যে সংকরণ বের করার জন্য আমি এক্স লিখছি, ঠিক আছে, হাফ। আচ্ছা, এখানে হাফ, এখানে আমাদের লাগবে সেটা হচ্ছে যে ইলেকট্রন অর্থাৎ অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রন সংখ্যা সেটা, তাহলে এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা কত এখানে, অ্যালুমিনিয়াম যদি ইলেকট্রন বিন্যাসটা করি তাহলে দেখে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13। তাহলে লিখে এখানে যেহেতু জায়গা কম তাই আমি পাশাপাশি লিখতেছি, অ্যালুমিনিয়ামের 13 ইলেকট্রন বিন্যাস করি, 1s2 2s2 2p6 3s2 3p1। তাহলে দেখো এটা হচ্ছে সর্বশেষ কক্ষপথ। সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা এখানে আছে 2টা আর এখানে আছে 1টা, তাহলে কয়টা হলো 3টা, 3 প্লাস একযোজী পরমাণুর সংখ্যা, এখানে একযোজী পরমাণু হচ্ছে কি ক্লোরিন, ক্লোরিন কয়টা আছে 3টা, তাহলে হবে 3।
তারপর একটা মাইনাস দিতে হয়, মাইনাস দিয়ে যেটা লিখতে হয় সেটা হচ্ছে অ্যানায়ন এবং ক্যাটায়নের যে আয়ন সংখ্যা সেটা, কিন্তু এখানে দেখতেছি অ্যালুমিনিয়ামের কোনো আয়ন আকারে লেখা নেই, ক্লোরিনেরও, তাহলে দুইটাই সবগুলোই হবে 0, আমাদের বাকিটুকুতে যাওয়ার দরকার নেই, এতটুকুতেই শেষ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি 3 + 3 যোগ করে হয় 6, 6/2, অ্যান্সার আসে হচ্ছে 3। 3 বলতে বোঝা হচ্ছে sp2, একটা s অরবিটাল আর দুইটা p অরবিটাল, তাহলে এখানে সংকরণটা হচ্ছে sp2 সংকরণ। এবার আমরা এখান থেকে বের করতে পারি অ্যালুমিনিয়ামকে আমরা কি করব, উত্তেজিত করে দিব। তাহলে অ্যালুমিনিয়ামকে যদি উত্তেজিত করি তাহলে একটা স্টার চিহ্ন দিব, তাহলে 13। উত্তেজিত করার ফলে এখানে যে 3s অরবিটাল ছিল, 3s থেকে একটা ইলেকট্রন কোথায় চলে যাবে, 3p-তে চলে যাবে। তাই লিখি 1s2, 2s2, 2p 6, 3s 1, যেহেতু একটা ইলেকট্রন এখানে চলে যাচ্ছে, তাহলে 3p x-এ একটা, 3p y-এ একটা, 3p z-এ কোনো ইলেকট্রন নাই, 0। ওকে, তাহলে এখানে আমার সর্বশেষ শক্তি স্তর কোনটা, এইটা। তাহলে এখানে যদি দেখি এসে একটা অরবিটাল আছে আর পিতে হচ্ছে দুইটা অরবিটাল আছে, অর্থাৎ sp2, তাহলে এখানে সংকরণ হলো কি sp2। তাহলে আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি সংকরণ, আবার এভাবে ইলেকট্রন বিন্যাস করে আমরা সংকরণটা বের করতে পারি। তো এমসিকিউ এর ক্ষেত্রে অবশ্যই আমরা এভাবে না করে এভাবেই করব। আচ্ছা, এখন তাহলে আমাদের লাগবে হচ্ছে আকৃতি। আমরা জানি sp2 সংকরণের ক্ষেত্রে আকৃতিটা হয় হচ্ছে ত্রিকোণাকার সমতলীয় আকৃতি। ঠিক আছে, আমরা মুখে মুখে বললাম, কিন্তু আমাদের আকৃতি এঁকে দেখাতে হবে। তাই সর্বশেষ শক্তি স্তরের জন্য আমাদের s অরবিটাল আছে, আমরা জানি s অরবিটালের আকৃতিটা কীরকম, গোলাকার, এবং এখানে 3টা অক্ষ থাকবে। একটা x খাতায় যখন আঁকবা একটু বড় করে আঁকবা, x অক্ষ, y অক্ষ, তারপর হচ্ছে z অক্ষ, তাহলে এটা x, এটা y, এটা হচ্ছে z। ঠিক আছে, এটা আঁকলাম কি s অরবিটাল। এবার হচ্ছে3px1, এই অরবিটালটা যদি আঁকি তাহলে প্লাস দিলাম, ঠিক আছে, তাহলে এইটা হবে কি x অক্ষ বরাবর, এটা ডাম্বেল আকৃতি। ঠিক আছে, আমি সবগুলা আলাদা করে আঁকতে পারি বা একসাথেও আঁকতে পারি। আচ্ছা, আলাদা করে আঁকি, এটা হচ্ছে 3px এর জন্য, তারপর এখানে আরও অক্ষ থাকবে, 3টা অক্ষ থাকবে, এটা y, এটা z। ওকে, এবার আসো 3py এর জন্য আঁকবো y, তাহলে এটা হবে ডাম্বেল শেপ কোন অক্ষ বরাবর, y অক্ষ বরাবর, এটা z, এটা x। এবার সংকরণ মানে আমরা বুঝি যে প্রথমত এখানে s বলো, p বলো, ঠিক আছে, d বলো, সবগুলো অরবিটালের শক্তি কিন্তু ভিন্ন ভিন্ন থাকে। কিন্তু সংকরণের ক্ষেত্রে দেখা যায় সংকরণ মানে হচ্ছে আমি ভিন্ন ভিন্ন অরবিটালের শক্তিকে সমশক্তিতে বা সমান শক্তিতে রূপান্তরিত করা। তাহলে এখানে প্রত্যেকটা অরবিটালের শক্তিটা সমান শক্তি হয়ে যাবে। তাহলে যদি আমি প্রত্যেকটার আকৃতি তাহলে সেম হয়ে যাবে, তাহলে এটা এরকম, এটা এরকম। ঠিক আছে, তাহলে এটা হলো কি সবগুলো প্রথমে কি ছিল, সবগুলোর তোমার শক্তির পরিমাণ ছিল ভিন্ন ভিন্ন, পরবর্তীতে সবগুলো অরবিটালের শক্তি সেম হয়ে গেল। দেখো সবগুলো আকৃতি কিন্তু সেম সেম লাগতেছে। এবার আমরা আঁকবো অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ক্লোরাইডের ক্ষেত্রে এখানে যে ক্লোরিন আছে, আমরা জানি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, তাহলে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, 1s2, 2s2, 2p6, 3s2, 3px। এখানে থাকে সর্বশেষ শক্তি স্তরে থাকে 7টা ইলেকট্রন। তাহলে এখানে আমার দেখো তো পিতে 2টা, এক্সে 2টা, ওয়াইতে 2টা, কিন্তু 3pz-এ কয়টা ইলেকট্রন আছে, একটা। আর এখানে অষ্টক পূরণের জন্য কয়টা ইলেকট্রন দরকার, একটা ইলেকট্রন, যেটা আমাদের কি হবে অ্যালুমিনিয়ামের সাথে কি হবে sp2 যে আমার সংকরণ, ওইটার সাথে এই 3pz-এর অধিক্রমণের ফলে এখানে আকৃতিটা হয়ে যাবে কি সমতলীয় ট্রাইগোনাল, এবং কোণের মান হয়ে যায়, আমরা জানি sp2 এর ক্ষেত্রে কোণের মানটা হয় 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইটার সাথে আমার এখানে আমি কি দেখাবো, গঠনটা দেখাবো, তাহলে গঠনটা হবে এরকম। এবার এর সাথে আমার কি আছে 3pz-এর অরবিটালের আকৃতিটা আমরা জানি এরকম, y অক্ষ বরাবর ডাম্বেল, z অক্ষ বরাবর ডাম্বেল। তাহলে এইটা হচ্ছে ডাম্বেল আকৃতি, তাহলে আমাদের মাথার উপর দিয়ে কি ডাম্বেল শেপ দিয়ে দিব। তাহলে এখানে আমার কোণের মানটা কত হয়ে যাবে, তাহলে এখানে আমরা নিচে দিয়ে লিখে দিব যে এইটা হচ্ছে কিসের গঠন বা কিসের সংকরণ, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর সংকরণ। ঠিক আছে, যেখানে আমার আকৃতিটা হচ্ছে কি হবে
কোণাকার সমতলীয় কোণ হবে 120 ডিগ্রি। আচ্ছা, এটা আরেকবার দেখো। এখানে ফার্স্টে আমরা শনাক্ত করলাম জেড কোণটা ওয়াই কোণ পরমাণু বা এক্স কোণ পরমাণু। তো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমার কেন্দ্রীয় পরমাণু হচ্ছে অ্যালুমিনিয়াম, যেটা আমরা ইলেকট্রন বিন্যাস দেখালাম, এবং এখানে উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করে দেখলাম এখানে কী ধরনের সংকরণ আছে, sp2 সংকরণ। sp2 সংকরণের ক্ষেত্রে আমরা দেখলাম সংকরণের উদ্দেশ্য হচ্ছে আমরা ভিন্ন ভিন্ন শক্তির অরবিটালকে একই শক্তি সম্পন্ন অরবিটালে রূপান্তরিত করা। তাহলে এখানে আমরা সবগুলো অরবিটাল শক্তি প্রথমে ভিন্ন ভিন্ন ছিল, পরবর্তীতে সবগুলো শক্তি সেম সেম হয়ে গেছে, তাই দেখো সবগুলো আকৃতি কিন্তু এবার সেম। তাহলে এখান থেকে আমরা দেখলাম ক্লোরিনের, আবার যেহেতু ক্লোরিনের সাথে আমার অ্যাড হয়েছে বা বন্ধন হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে, বধিক্রমণ হয়েছে। তো এখানে দেখলাম সর্বশেষ শক্তি স্তরে, ঠিক আছে, 3p-Z একটা ইলেকট্রন কম আছে, অর্থাৎ 18টা ইলেকট্রন হলে সেটা কি হবে, নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে আমার আকৃতিটা হবে কি, 3p-Z এর আকৃতি হচ্ছে ডাম্বেল আকৃতি, ঠিক আছে, জেড অক্ষ বরাবর। তাহলে এক্ষেত্রে আমরা কি করলাম, আকৃতিটা হলো কি ত্রিকোণাকার সমতলীয়, আর কোণ হয় 120 ডিগ্রি, এবং এখানে আমাদের কার সাথে বন্ধন রেখেছি, এটা হচ্ছে ক্লোরিনের ডাম্বেল শেপ। তাহলে চারপাশে আমার কি আছে, পাশে এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। এবার আমরা পরের পার্টটা করব। পরেরটাতে আমরা শনাক্ত করছিলাম ওয়াই হচ্ছে কি নাইট্রোজেন ট্রাই ক্লোরাইড, ঠিক আছে, তাহলে N ক্লোরিন 3, ঠিক আছে। এটার ক্ষেত্রে আমরা কি বের করবো, এখানে সংকরণ বের করব বা আকৃতিটা বের করব। তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেনের কি করতে হবে, সংকরণ বের করতে হবে। এটা আগের মতো সূত্র দিয়ে বের করতে পারি, বা এখানে আমরা ইলেকট্রন বিন্যাস দেখায় বের করতে পারি। দেখো 1s2 2s2, তারপর আছে হচ্ছে 2px1 2py1 2pz1। তাহলে দেখো এখানে এস আছে একটা, পি আছে তিনটা, তাহলে এখানে সংকরণটা হবে কি sp3। এবার সূত্র দিয়ে যদি বের করি তাহলে দেখো আগের মতোই হাফ, সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন সংখ্যা কয়টা, এখানে পিতে 3টা আর এসে 2টা, 5টা। একযোজি কয়টা আছে পরমাণু, 3টা, তাহলে 3। এখানে কোনো অ্যানায়ন ক্যাটায়ন নাই, বাকিটা হবে না। তাহলে 5 আর 3 কত হয়, 8 প্লাস 2 হয় 4, 4 বারে কি এস একটা, পি 3টা, sp3, ঠিক আছে। তাহলে এবার আমরা সংকরণটা বের করে ফেলছি, এখানে কি ধরনের সংকরণ হবে, sp3। আচ্ছা, এবার তাহলে আমাদের আগের মতো যেটা করতে হবে, সবগুলোর আমি আকৃতি আঁকবো। আকৃতি এস এর অরবিটালের আকৃতিটা কীরকম, এরকম, সেখানে 3টা অক্ষ থাকবে গোলাকার, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তারপর আমাদের 2px y z 3টা একেবারে আলাদা আলাদা করে না এঁকে আমরা একবারে এঁকে দিই। এটা এক্স অরবিটাল বরাবর, এটা হলো কি 2px এর জন্য, এটা y অক্ষ বরাবর, এটা হচ্ছে 2py এর জন্য, আর এটা হচ্ছে z বরাবর, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 2pz এর জন্য। এবার আমাদের এখানে কি হবে, সংকরায়ন করব। সংকরায়ন করলে কি হবে, সবগুলোর আকৃতি বলছিলাম যে শক্তি সমশক্তি সম্পন্ন থাকে না, শক্তি প্রথমে সবগুলোর আলাদা থাকে, পরবর্তীতে সংকরায়ন করার ফলে সবগুলোর শক্তি কি হয়ে যায়, সমান হয়ে যায়। তাহলে এবার সংকরায়ন হলে আমরা জানি sp3 সংকরায়নের ক্ষেত্রে তোমার আকৃতিটা হয়ে যায় কি, আকৃতি থাকে হচ্ছে টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাবে নাইট্রোজেন ট্রাইক্লোরিন, এটার ক্ষেত্রে তোমার আকৃতিটা চেঞ্জ হয়ে যায় ত্রিকোণাকার পিরামিডীয়। কেন হয়, কারণ আমরা জানি নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন থাকে 1 জোড়া, তাই এখানে মুক্তজোড় ইলেকট্রন কয় জোড়া আছে, 1 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে, এবং মুক্তজোড় ইলেকট্রন থাকার কারণে এখানে মুক্তজোড় এবং বন্ধনজোড়ের মধ্যে একটা বিকর্ষণের সৃষ্টি হয়। বিকর্ষণ সৃষ্টি হওয়ার ফলে এখানে তোমার আকৃতিটা চেঞ্জ হয়ে চতুস্তলকীয় থেকে ত্রিকোণাকার পিরামিডীয় হয়ে যায়। আকৃতিটা হয়ে যায় এরকম, এখানে কি আছে, 1 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। তারপর এখানে আমার কি হবে, জানি হচ্ছে ক্লোরিনের, আগের মতো ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। এটার যদি আমি দেখাই 1s2 2s2 2p6 3s2 3px2 3py2 3pz1। এই যে 3pz1 এর সাথে 3টা ক্লোরিন যেহেতু আছে, তাহলে 3টা ক্লোরিনের 3pz1 এটার সাথে
sp3 সংকরানের 3টা sp3 অরবিটালের মধ্যে কি হয়ে যাবে, এখানে অধিক্রমণ হবে। অধিক্রমণের ফলে এখানে তোমার এটার আকৃতিটা হয়ে যাবে কত, আকৃতি হচ্ছে ত্রিকোণাকার পিরামিডীয় এবং কোণের মানও অনেক কমে যায়। 109.5 থাকার কথা, সেখান থেকে অনেক কমে যায়। তাহলে এখানে আমরা জানি জেড অরবিটালের আকৃতিটা হচ্ছে এরকম, জেড অক্ষ বরাবর ডাম্বেল আকৃতির থাকে। তাহলে এটা জেড এক্স ওয়াই। তাহলে এখানে আমরা কি করব, অধিক্রমণ দেখাই দিব। ঠিক আছে, এটা একটা ক্লোরিন, এটা একটা ক্লোরিন, এটা একটা ক্লোরিন। এটাকে আমরা এভাবে লিখতে পারি, নাইট্রোজেন, এখানে একজোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখলাম এখানে আকৃতিটা কি হবে, ত্রিকোণাকার পিরামিডীয়। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো কোশ্চেন ছিল যেটার সাথে পৃথক পৃথকভাবে যৌগ গঠন করলো, একটা এক্স এর সাথে ওয়াই এর সাথে। তাহলে প্রথমটা বললাম অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে দুইটা যোজনী সেম, নাইট্রোজেনের যোজনী +3, তারপর অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে +3। দুইটার যোজনী সেম থাকা সত্ত্বেও দেখো দুইটার আকৃতি কিন্তু সেম না। আবার অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে তোমার আকৃতিটা কি হয়েছিল, ত্রিকোণাকার সমতলীয় বা সমতলীয় ট্রাইগোনাল বলতে পারি। ঠিক আছে, ওইখানকার আকৃতিটা চেঞ্জ এবং সংকরায়নও চেঞ্জ, ওটা ছিল sp2। আর এখানে নাইট্রোজেন ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু সংকরণ হচ্ছে sp3, আকৃতিটা কি ত্রিকোণাকার পিরামিডীয়। তাহলে দুইটার আকৃতি কিন্তু চেঞ্জ। এখন বলো কথা হচ্ছে যে এখানে তো আমার চতুস্তলকীয় হওয়ার কথা ছিল, চতুস্তলকীয় না হয়ে ত্রিকোণাকার পিরামিডীয় কেন হয়, কারণ হচ্ছে এখানে এটা হচ্ছে বন্ধনে অংশগ্রহণ করছে, এটা বন্ধনজোড় ইলেকট্রন, এটা বন্ধনজোড় ইলেকট্রন বা অরবিটাল, আর এখানে আছে কি একজোড়া মুক্তজোড় ইলেকট্রন। আমরা জানি এখানে প্রথমত তোমার এটার সাথে এটার একটা বিকর্ষণ হয়ে যাবে, এটা হচ্ছে কি মুক্তজোড় ইলেকট্রন, বন্ধনজোড় ইলেকট্রন। ঠিক আছে, প্রথমে হচ্ছে লন পেয়ার, লন পেয়ার, লন পেয়ার, লন পেয়ার মধ্যে বিকর্ষণটা সব থেকে বেশি থাকে। তারপরে লন পেয়ার, বন পেয়ার মধ্যে বিকর্ষণ এটা থেকে একটু কম থাকে। তারপর বন পেয়ার, বন পেয়ার। লোন পেয়ার, লোন পেয়ার মানে হচ্ছে মুক্তজোড়, মুক্তজোড়ের মধ্যে বিকর্ষণ। লোন পেয়ার, বন পেয়ার মানে হচ্ছে মুক্তজোড় আর বন্ধনজোড়ের মধ্যে বিকর্ষণ। তাহলে এখানে দেখো এখানে মুক্তজোড় আছে, বন্ধনজোড় আছে, তাহলে এখানে বিকর্ষণটা হবে এটা। যদি এটার সাথে এটা বিকর্ষণ হতে থাকে, এটা আস্তে আস্তে এইদিকে চলে যেতে থাকবে, এটা আস্তে আস্তে এদিকে চলে যেতে থাকে। ঠিক আছে, এই জন্য গঠনটা তোমার চতুস্তলকীয় না হয়ে ত্রিকোণাকার পিরামিডীয় হয়ে যায়। তাহলে ত্রিকোণাকার পিরামিডীয় কেন হচ্ছে, নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রনের প্রভাবে। তাহলে আমরা দেখলাম যে এখানে দুজনের যোজনী সেম হওয়ার পরেও দুইটার আকৃতি কিন্তু ভিন্ন হয়ে গেছে। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের আকৃতি সমতলীয় ট্রাইগোনাল বা ত্রিকোণাকার সমতলীয়, আর এখানে নাইট্রোজেন ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে আকৃতিটা হচ্ছে ত্রিকোণাকার পিরামিডীয়। এভাবে আমরা কী দিয়ে ব্যাখ্যা করলাম, যুক্তিসহ ব্যাখ্যা করলাম। এটাই হচ্ছে ঘ নম্বরের উত্তর। আশা করছি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।